জি ভাই, at last আপনাকে পাইলাম। থ্যাংক ইউ ফর জয়নিং আস। তো না না, আমার আমার এখানে আসলে নেটওয়ার্কের ইস্যু ছিল, তো যে কারণে আমি হুম, অনলাইন হতে পারতেছিলাম না। কি অবস্থা, কেমন আছো অনি? হ্যাঁ, এভরিথিং ফাইন। তো আপনার সুর ধরেই মিলাই, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছি। এরপরের লাইন বলেন। আহ আমার আসলে জানা নেই। সমস্যা নাই। আমরা নৌভ্রমণ 2025 শুরু করছি মেহেরপুর জেলা কমিউনিটি ক্লাব এবং পরিবর্তনে মেহেরপুরের মাধ্যমে। ভাই একটু হুম, আপনি আইডিয়াটা কিভাবে আসলো, কেন আসলো একটু বলেন। এই একটা অস্থির সময়। আসলে সর্বপ্রথম যে জিনিসটা তোমাকে বলি সেটা হলো যে ঢাকাস্থ মেহেরপুর বাসী যারা আছেন তাদেরকে হুম, নিয়ে আমাদের একটি সংগঠন আছে, মেহেরপুর জেলা কমিউনিটি ক্লাব। হুম। জি, সো এই কমিউনিটি ক্লাবের মানুষ নিয়ে আমরা এর আগেও একবার নৌ ভ্রমণে গিয়েছিলাম। আর এবারও পুনরাবৃত্তি হওয়ার মূল কারণ হলো যে মেহেরপুর জেলাতে কিন্তু শুধুমাত্র ভৈরব কাজলার যে এটা নদী বলে না, হুম, এটা সেউটিয়া আছে আর শাখা নদী। হুম। জি, সো যে কারণে আমাদের ওখানে মানুষ লঞ্চ দেখে নাই, হুম, জাহাজ দেখে নাই, যেটাই বলি আর কি। সো এইটার প্রতি একটা মানে তীব্র আকাঙ্ক্ষা আছে যে না, হুম, এরকম কোনো কিছু হলে আমরা নতুন কিছু দেখার সুযোগ পেলাম। সো ঢাকা সদরঘাট থেকে বরিশাল রুটে সব থেকে বড় লঞ্চ গুলো চলে, হুম, যেখানে 3 থেকে 4 হাজার মানুষের অ্যাকোমোডেশন থাকে সেখানে। ঠিক আমি যদি বলি হোটেলের মতো ব্যবস্থা আছে বা আদার সকল ফ্যাসিলিটিস নিয়েই ওইগুলো চলে। সো আমরা জেলার মানুষগুলোকে চিন্তা করলাম, আমরা যদি লঞ্চ ভ্রমণ করি তাহলে মানুষ একটা অন্যরকম একটা আনন্দ উপভোগ করতে পারবে, যেহেতু আমাদের এদিকে কোনো রকম কোনো নদী নাই। সেই কারণে তারা লঞ্চের অভিজ্ঞতাও খুব কম। যারা হুম, কাজের সূত্রে বরিশালে যায় তাদের কথা হুম। আলাদা। তো এই আর টার্গেট সময় কতজন অস্থির বলতে নিচ্ছেন? কি, তুমি যে সময়টা অস্থির বলতেছো, আসলে বাংলাদেশ জন্মের পর থেকে এই হুম, 53 বছরে সবসময় অস্থিরতাই কাজ করে। হুম। রাইট। কখনো অস্থিরতার বাইরে বাংলাদেশ যায় না। এই কারণে আমাদের যেটা সমস্যা হলো যে আমাদের এখানে নতুন নতুন উদ্যোক্তাও তৈরি হয় না। আমাদের এখানে ইন্ডাস্ট্রি যারা ডেভেলপ করে তারা শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়ালরাই ইন্ডাস্ট্রি ডেভেলপ করে। রাইট। হ্যাঁ, নতুন নতুন উদ্যোক্তারাও আসতে পারে না, বিকজ সবসময় এই অস্থিরতা চলে এই কারণে। সো এই অস্থিরতাকে মানিয়ে আমাদের চলতে হবে, এটাই স্বাভাবিক। আমি অস্থিরতার সাথে সাথে একটু অ্যাড করি, গতকালকে পোস্টে লিখছিলাম আপনার সাথে যখন আলাপ হয়, যে এই রিসেন্টলি পলিটিক্যালি অস্থিরতার সাথে সাথে ইমব্যালেন্সড, এবং আমাদের কৃষকের কান্না, আমাদের মেহেরপুর জেলাটা কৃষি নির্ভর একটা জেলা। এই কৃষকের কান্নাটা বুঝতে পারছি যে 6 কেজি, 100 টাকায় 6 কেজি আলু, এই যে পেঁয়াজের কি দাম, খরচ উঠছে না, তো সংসারের টানাপোড়েন থাকছে, তারপরেও যে আপনাদের আয়োজন এটা 1299 টাকার, আমার মনে হচ্ছে যে রিজনেবল হচ্ছে না। আবার শখটাকেও মাটি করা যাচ্ছে না। তো ওভারঅল আমি কি বলবেন? সিম্পল একটু ধারণা দিই। হুম, আসলে বরিশাল রুটের সব থেকে বড় যে জাহাজ, আমরা প্রথম যখন আজ থেকে 5 বছর আগে প্রোগ্রাম করতে চেয়েছিলাম তখন এই জাহাজের ভাড়া চেয়েছিল 10 লক্ষ টাকা। সো পদ্মা সেতু হওয়ার কারণে বরিশাল রুটের মানুষজন খুব সহজেই 3.5-4 ঘন্টাতেই তোমার মনে করো যে বরিশালে চলে যেতে পারে জি, বাই রোড। সো এখন জাহাজগুলো আইডল বসে থাকে অনেক সময়। সেই কারণে আমরা এখন জাহাজটাকে পাচ্ছি 6 লক্ষ টাকায়। যেটা আমরা 10 লক্ষ টাকা বাজেট ধরতে হয়েছিল। সো 6 লক্ষ টাকায় যেহেতু আমরা লঞ্চ পাচ্ছি, সো সেই কারণে আমাদেরকে হিসাব করতে হয়েছে যে আমাদের লঞ্চে যদি 1,000 প্লাস মানুষ হয় তাহলে আমাদের মাথা পিছু খরচ পড়ে যাবে মনে করো 600 টাকা। সো আমাদের ওখানে আরো কিছু অ্যাকোমোডেশন আছে, জি, সেখান থেকে আমাদের কিছুটা খরচ উঠে আসবে। আর খাবার যে ব্যাপারটা, সকালের নাস্তা থাকবে, দুপুরের লাঞ্চ থাকবে কাচ্চি বিরিয়ানি, জি, আমাদের মাথা পিছু খাবারের খরচ যাবে 800 টাকা। হ্যাঁ, তো 14 লাখ টাকা শুধু খাবার আর লঞ্চ ভাড়াতেই চলে যাবে। এর পাশাপাশি ডেকোরেশন থাকে, সাংস্কৃতিক যে প্রোগ্রামটা আছে এখানে আমাদের বাজেট ধরা আছে 1 লক্ষ টাকার কাছাকাছি। জি। এক আমি লক্ষ টাকা হবে না, কাছাকাছি। সাংস্কৃতিক প্রোগ্রামের বিষয়টা একটু পরে আসবো, কারণ থিম সং হিসাবে চ্যানেলে বাবুল মল্লিক এবং মিল্টন হোসেন ওই যে টিকাটুলির মোড় নিয়ে বসে আছে, এটা একটু পরে আসবে। বাজেটের বিষয়টা এবং বিস্তারিত বলতে চাচ্ছিলেন, ওইটা একটু ক্লিয়ার করেন। বাজেট গুলো আসলে আমরা চিন্তা করি কি, আমরা টাইটেল মেহেরপুর। স্পন্সর বা লিড না না, স্পন্সর। আমাদের সত্য কথা, আমরা কোনো স্পন্সর নেই নাই। আমরা স্পন্সরের জন্য কারোর কাছে যাই নাই, বিকজ আমরা যারা এই কমিউনিটিটাকে ধারণ করি, লালন করি, ভালোবাসি, সবাই চিন্তা করি কি যে লসটাই হোক আমরা আমাদের পকেটের পয়সা দিয়েই আমরা খরচটা মেটাবো। ইভেন তো আমরা গত রমজানও ইফতার পার্টি করেছিলাম স্যার সলিমুল্লাহ এতিমখানাতে, সেখানেও 1,000 প্লাস মানুষ হয়েছিল, আমরা নিজেরাই কন্ট্রিবিউট করি।
আমরা আসলে সহজে কারোর কাছে হাত পাততে যাই না এইসব প্রোগ্রামগুলোতে। সো আমরা আমি ঢাকা শহরে অনেকদিন ফার্মগেটের আগে গিভেন্সি সমাজ করেছি। রেস্টুরেন্টে দেখলাম যে বেশ কয়েকজন আমাদের মেহেরপুর জেলার পাবলিক ফিগার আছে, যেমন ইমন ভাইকে দেখছি, জয়নাল সাহেবকে দেখছি, আরো বেশ কয়েকজন আওয়ামী লীগের পলিটিশিয়ানদেরকেও দেখা যাচ্ছে। এটা কি অনেক ধরনের গেট টুগেদার হচ্ছে কিনা? আসলে পাবলিক ফিগার বলতে কি বোঝায় সেটা আমার জানা নাই। ইমন সাহেব ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, হুম, উনি একটা গ্রুপ অফ কোম্পানির মালিক হয়েছেন। হুম, সো আমাদের সাথে যখন চলাফেরা চায়ের আড্ডা চলে তখন ওনার রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড আমরা টানি না। আমাদের সেলিম ভাই আছেন জেলা কমিউনিটি ক্লাবের সভাপতি, উনিও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমি যতটুকু জানি হুম, প্রিভিয়াস কমিটির। সো আমরা এখানে আওয়ামী লীগ, বিএনপি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা কোনো রাজনৈতিক দল হিসেবে আসি না। আমরা সবাই আসি ভাই ব্রাদার হিসেবে, সিনিয়র একদম। জুনিয়র, আমরা রিলেশনটাকে মেনটেন করি। বাট আমরা আমাদের মধ্যে সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যে আমরা ভাই। আমরা মেহেরপুরের মানুষ ঢাকাতে আছি, অনেক দূরে আছি, আমাদের মধ্যে হুম, সম্পর্কটা হবে ঠিক এমন একটা জায়গায় যেন আমরা একে অপরের পাশে দাঁড়াই, সেখানে কোনো রাজনৈতিক পরিচয় আসলে ক্যারি করে না। যারা রাজনৈতিক পরিচয় দিয়ে এটাকে বিভেদ করার চেষ্টা করে তাদের আমি মনে করবো যে অসুস্থ মস্তিষ্ক। হ্যাঁ, রাজনীতি সব জায়গায় চলে না। এই প্রশ্নটা আসছিল যে আওয়ামী লীগদের একটা আহ, মিলন মেলা বা গেট টুগেদার হচ্ছে কিনা। সেটা হচ্ছে, আমি গতকালকে পোস্ট দেওয়ার পরে একজন ফেক ইউজার সে লিখছিল যে কমিউনিটি ক্লাব থেকে উপলক্ষ হিসেবে ব্যবহার করে সাইদুর রহমান সাহেব আওয়ামী রাজনীতিকে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছে। ওর চেষ্টা নিট অ্যান্ড ক্লিন সামথিং লাইক দ্যাট, এটা অনেকে মিন করছে। এটা তো আপনি একটু ক্লিয়ার করেন তাহলে আমার কাছে মনে হয় যেন পাবলিকই আরো, যারা নেগেটিভ মাইন্ডে আছে বা আহ, ওই মুক্ত মানা না, তারা অ্যাড হইতে, স্পেশালি জামাত ইসলাম এবং বিএনপি সবাইকে এক ছায়াতলে আপনি নিতে চাচ্ছেন। পরিবর্তনে মেহেরপুর আপনি ফাউন্ডিং করার পরে এতদিন ধরে স্টিল এখনো যে কাজগুলো করছেন সেটা একটু ক্লিয়ার করেন প্লিজ। আচ্ছা, আমি সর্বপ্রথমে যেটা বলি, আমার পরিবারের থেকে আমার বড় চাচা, উনি সশরীরে মুক্তিযোদ্ধা ছিলেন। আমার মামা মুক্তিযোদ্ধা ছিলেন। 1971 সালে আমার নানা মুক্তিযোদ্ধাদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য গাংনীর স্থানীয় কয়েকজন রাজাকার পাকিস্তানি ক্যাম্পে, পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দেয় এবং ভাটপাড়া ক্যাম্পে নিয়ে যেয়ে অনেকদিন আটকে রাখে এবং নির্যাতন করে। ওনার তোমার আর্মিদের বুট এবং রাইফেলের আঘাতে ওনার কোনো দাঁত ছিল না। হ্যাঁ, উনি মানে যখন বাংলাদেশ যখন স্বাধীনতার দ্বার প্রান্তে তখন ওনাকে ছেড়ে দেয়। ওনাকে ছাড়ার কথাও ছিল না, যেহেতু তোমার সাহারবাড়িতে একটা আট কবর, একটা জি, গণকবরও জি, আছে। সেগুলো সাধারণত যাদের ভাটপাড়া কুঠিতে আটকে রাখা হতো তাদেরকে এভাবে মেরে গণকবর করতো। আর গাংনী উপজেলাতে আওয়ামী লীগের যদি প্রতিষ্ঠা হয়ে থাকে সেটা আমাদের বাড়িতে হয়েছে। মিয়া ভাই। আর আমার, হ্যাঁ, হ্যাঁ আমার কথা শেষ করতে দাও। আমার বাবা আওয়ামী লীগ করতো, আমার মা আওয়ামী লীগ করে, আমার বড় ভাই আওয়ামী লীগের ছোটখাটো সাবেক পদে আছে, চেয়ারম্যান। আওয়ামী লীগের চেয়ারম্যান। আমি সাইদ আওয়ামী লীগের সমর্থক, কিন্তু আমি আওয়ামী লীগের কোনো পদে কোনোদিনই ছিলাম না, এখনো স্টিল নাও পদে নাই। আমি যখন পরিবর্তনের মেহেরপুর থেকে কখনো কোনো মানুষের সহায়তা চিন্তা করি তখন কোনো রাজনৈতিক ব্যক্তি কার ছেলে কার মেয়ে কার ঘর ভাঙলো কি করলো এগুলো দেখি না, কোন এলাকা সেটাও দেখি না। আমার মেহেরপুরের মানুষ অসহায় হয়ে পড়ছে, তার বিপদে পড়ছে, তার বিপদে দাঁড়াতে জি, হবে। কারণ ঢাকা শহরে এটা আমি আমরা যে দেখে পরিমাণ হাসপাতালে ব্লাড সার্ভিস সহ এলাকার স্থানীয়ভাবে কাজ করি, এটা আমার শুধুমাত্র আন্তরিকতার জায়গা থেকে, আমি অনেক ব্যস্ত থাকি তার মধ্যে থেকে এগুলা করার চেষ্টা করি। সো রাজনৈতিক বিভেদ যারা সৃষ্টি করে তারা মানুষের কল্যাণে কখনোই কাজ করে না। তারা এক প্রকার, আমি মনে করবো যে ধান্দাবাজ, যারা রাজনৈতিক বিভেদ দিয়ে সবকিছুর বিচার করে। আমার পরিবার কখনো ওই আওয়ামী লীগ বা কাউকে বেচে বিক্রি করে খেতে হবে সেই চিন্তাও কখনো করে না। হুম। সো এখানে আমরা জেলা কমিউনিটি ক্লাবের সভাপতি হলো সেলিম আহমেদ ভাই। উনি জাস্ট প্রিভিয়াস যে বিএনপি কমিটি ছিল, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সেক্রেটারি আমাদের এএসএম ইমন সাহেব, উনিও সেন্ট্রাল পলিটিক্স এর সাথে যুক্ত ছিল। আমাদের সরকারি লোক মিল্টন এইচ বিশ্বাস, উনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নন পলিটিশিয়ান। সো আমাদের এখানে সব ধরনের মানুষ নিয়ে আমরা এখানে ভ্রাতৃত্বের বন্ধনে একটা কমিউনিটি গড়ে তুলেছি। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি বলতে কিছু নাই। সো সবকিছুতে যারা দলীয় চিন্তা ভাবনা ঢোকায় তারা আসলে অসুস্থ মস্তিষ্কের আমি মনে করি মানুষ। সবকিছুতে রাজনীতি টানতে হয় না। ওকে, খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন, যেটা আমাদের জন্য উপকারী আমার মনে হয়। ভাই একটু আমি ওই ওই সাইডটা বাদ দিয়ে এই একদম নৌ ভ্রমণে চলে আসি। নৌ ভ্রমণটা
আর কিভাবে সাজাচ্ছেন, কোন আঙ্গিকে? আমরা দেখছি যে এদিকে একটু কালচারাল প্রোগ্রামের ব্যবস্থা করছেন, এদিকে লটারি করছেন। ওইটার বর্ণনা যদি দিতেন। আমি একটু অ্যাড করি সেটা, চ্যানেলে সেরা কন্টেন্ট এমডি বাবুল মল্লিক এবং মিল্টন হোসেন টিকুটুলি মোড় নিয়ে আসেন, এইটা একটু ক্লিয়ার করেন, কে কে থাকবেন? আমি তোমাকে একটা জিনিস বলি, আমরা শুরু সদরঘাট থেকে সকাল 8টায় আমাদের লঞ্চ ছেড়ে যাবে। লঞ্চের ধারণ ধন্যবাদ। ক্ষমতা 3000+ মানুষের। সো লঞ্চে আমাদের সকালে ব্রেকফাস্ট থাকবে, ব্রেকফাস্টের সাথে থাকবে রুমালি রুটি অথবা তেল ছাড়া পরোটা, মিক্সড ভেজিটেবল, মিনারেল ওয়াটার। আর দুপুরে থাকবে কাচ্চি বিরিয়ানি, জালি কাবাব খাসির, ফিন্নি থাকবে, কোল্ড ড্রিঙ্কস থাকবে, মিনারেল ওয়াটার থাকবে। সো আমাদের এখানে একটা ভালো দুপুর এবং সকালে খাবার ব্যবস্থা থাকবে। সাংস্কৃতিক প্রোগ্রামে আমাদের স্থানীয় যারা আছে তারা আমাদের কমিউনিটিরই অংশ। বাবুল মল্লিক, মোস্তফা ভাই, সুমি স্বপ্না আপা, উনিও থাকবেন হয়তো, যেহেতু ওনার প্রোগ্রাম এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে ওনার এখনো কোনো প্রোগ্রাম শিডিউল পড়ে নাই, উনি আগ্রহ প্রকাশ করেছেন। সাথে আরো মানুষ থাকবে স্থানীয় পর্যায়ে, এবং এর বাইরেও আমরা বাইরের থেকেও শিল্পী আসতেছে আমাদের এখানে। হ্যাঁ, আমরা সেখানে মোটামুটি কিছু খরচ দিচ্ছি যাদেরকে আমরা বাইরে থেকে আনতে পারি। সো সাংস্কৃতিক প্রোগ্রাম থাকবে, বাচ্চা ছেলে যারা যাবে তাদের খেলাধুলা থাকবে, বয়স্কদেরও থাকবে। লঞ্চের মধ্যেই, লঞ্চে কিন্তু 3000-এর ধারণ ক্ষমতা। তুমি যদি বলো লঞ্চ যদি মনে করো একটা ফুটবল মাঠ যত বড় হয়, প্যারালালি এপাশ ওপাশ ঠিক তত বড়ই। পেটের দিকে ছোট হবে কিন্তু লম্বাই এই সমান পর্যায়ে বড় হবে। সো এখানে নানা ধরনের উদ্যোগ থাকবে এবং সন্ধ্যায় আতশবাজিও থাকবে। ডেটটাকে কিভাবে সাজাচ্ছেন? ডেটটাকে সাজাচ্ছে আসলে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস যেমনই হোক, সেটা আমাদের কাছে মূল উদ্দেশ্য ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল 14 তারিখ শুক্রবার। যদিও শবে বরাতে রাত পড়ে যাচ্ছে, কিন্তু আমরা সন্ধ্যার পরপরই আমরা জাহাজ সদরঘাটে চলে আসবে, কারণ এটা মাথায় রেখে। আর চাঁদপুরে যাওয়ার সময় মোহনপুর পড়বে, সেখানে আমরা জুম্মার নামাজ এবং পর্যটন কেন্দ্রটা ঘুরবো। দেন আমরা সন্ধ্যার পরপরই আমরা সদরঘাটে চলে আসবো। আর মেট্রো রেল যেহেতু মতিঝিল থেকে মিরপুর সরাসরি চলে, সো এখানে উত্তরা এবং মিরপুরকে কভার করে ফেলবে। সো আমাদের মনে হয় শবে বরাত নিয়ে আমাদের সমস্যা হবে না। আর 15 তারিখ ছুটি, কিন্তু 15 তারিখ অনেকে রোজা থাকে শবে বরাতের পরে রাতে। হ্যাঁ, সো যে কারণে 15 তারিখ করে নাই। পরের শুক্রবার 21শে ফেব্রুয়ারি আমরা যেতে পারি না, তারপরে তো রোজা, যে কারণে আমাদের এই ডেট ছাড়া আর কিছুই করার ছিল না। আমি কালচারাল প্রোগ্রামে, আপনিও বললেন যে বেশ কয়েকজন থাকবে, মোস্তফা এবং সুমি। উদয় বাউলকে নিয়ে একজন প্ল্যান করছেন আমাদের খুদে গানটা? সরি, বুঝি নাই। উদয় বাউল খুদে গানটা। আচ্ছা, আমি আসলে এই মুহূর্তে এখনো কোনো সিদ্ধান্ত নেই নাই। আর মূলত প্রোগ্রামের প্রত্যেকটা স্তরে একটা করে উপকমিটি আছে, এটা সিদ্ধান্তটা তারাই নেবে। যারা সাংস্কৃতিক প্রোগ্রামের জন্য আছে ডেডিকেটেড, তারাই নেবে। কারণ কি, আমরা কখনো একক হাতে ক্ষমতা নিয়ে সব আমিই করব এই ধরনের ধ্যান ধারণা বা চিন্তা ভাবনা নিয়ে চলি না। যার যতটুকু কাজ সে কাজটুকুই স্বাভাবিকভাবে করার চেষ্টা করে। প্রোগ্রাম সম্পর্কে আর একটু কিছু বলেন, আর কি কি প্ল্যানিং আছে এছাড়া? এই তো, এর বাইরে আর কতটা প্ল্যানিং থাকতে পারে? আমাদের মুখ্য উদ্দেশ্য যে আমরা মেহেরপুর মানুষ ঢাকাতে আছি, আমরা একটা কমিউনিটি বিল্ড আপ করেছি, আমরা একত্রে থাকবো, সবাই সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। এখানে ধর্ম, বর্ণ, রাজনীতি কোনো কিছু নাই, এখানে কোনো অমলের কিছু নাই। ওই দিনটা আমরা সবাই উদযাপন করবো ফেস্টিভ মুডে। এই এই যে কিছু বিনোদনের ব্যবস্থা এবং লটারি আর হ্যাঁ, লটারি থাকবে। লটারিতে হয়তো প্রথম পুরস্কার হিসেবে ওয়াশিং মেশিন থাকবে, সেকেন্ড পুরস্কার হয়তো ওভেন থাকতে পারে, অথবা কাপুর বিমানের 5 স্টার হোটেলের কক্সবাজার ট্রিপও থাকতে পারে। এটা এখনো সিদ্ধান্ত নেওয়া হয় না, এটা জানানো হবে। এখানে কি স্পেশাল কোনো গেস্ট রাখছেন নাকি? আমাদের কমিউনিটি ক্লাবে কখনো স্পেশাল গেস্ট থাকে না, সবাই স্পেশাল আমরা। না, আমাদের বর্ণ, রক্ত, সব মাংস সবই একরকম, এখানে কোনো স্পেশাল নাই। আচ্ছা, এই স্টুডেন্টদেরকে কোনো স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছেন কিনা? কারণ হচ্ছে স্টুডেন্ট, কলেজ এবং ভার্সিটির স্টুডেন্ট যারা আছে তাদের নিয়ে পরিকল্পনা আছে। হ্যাঁ, স্কুল না, আমাদের কলেজ এবং ভার্সিটি নিয়ে পরিকল্পনা আছে। ওটা 10 তারিখে একটা বিশেষ অফার আসতে পারে, বাট এখনো আমরা সিদ্ধান্ত জানাই নাই। তবে একটা সিদ্ধান্ত আসতে পারে, জাস্ট এটুকুই বলবো। কারণ অনেক ছেলে মেয়েদের যাওয়ার ইচ্ছা থাকে, কিন্তু ভার্সিটি কলেজের খরচ করার পরে আসলে হয়ে ওঠে না, যে কারণে আমরা কতটুকু খরচ কমিয়ে তাদেরকে অ্যাকোমোডেট করা যায় সেই চেষ্টাটা আমাদের আছে এখন পর্যন্ত। 10 তারিখের পরে আমরা হয়তো বিশেষ অফারে যেতে পারি। এছাড়া আমি একটু নোট করছিলাম যে আমরা অনেকটা প্রফেশনাল মোডে আছি ইদানিং। কেউ কারো টাইম নাই, টাইম দিতে পারছে না।
ব্যবসা বা চাকরির ক্ষেত্রে। তো এই প্ল্যানিংটা আপনি রান করছেন আহ, মেহেরপুর জেলা কমিউনিটি ক্লাব এবং পরিবর্তনে মেহেরপুর। সামনে রোজাকে কেন্দ্র করে আর কি প্ল্যানিং আছে রমজানটায়? রোজাকে নিয়ে একটা ভালো প্রশ্ন করছো। রোজাতে আমার যেটা প্ল্যান আছে সেটা হলো যে আমার বাড়ি শুধু যেহেতু যে আমাদের গাংনী ইফতার পৌরসভাতে। থাকলে তা না, একটু না 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 যেরকম না, আমি চ্যারিটেবল বলি থাকে। আমার ব্যক্তিগত প্ল্যানিং ও আছে পরিবর্তনের মেহেরপুর থেকে, সেটা আগে শেয়ার করি। সেটা হলো যে পরিবর্তনের মেহেরপুর থেকে এবার যে প্ল্যানটা করতে পারে, আমার বাড়ি যেহেতু গাংনী উপজেলার পৌরসভাতে গাংনীতেই, সো 30 দিনের রমজানে যে সকল রোগীরা হাসপাতালে ভর্তি হয় তাদের অনেক আত্মীয় স্বজন বাবা মাও পাশে থাকে। সো সকালবেলায় আসলে সেহরি খাওয়ার মতো অবস্থা তাদের থাকে না, হোটেল বন্ধ থাকে। সো এই 30 দিন তাদের খাবারের একটা ব্যবস্থা করা, এটা আমার ইচ্ছা আছে পরিবর্তনের মেহেরপুরের মাধ্যমে। আর জেলা কমিউনিটি ক্লাব ঢাকাতে যেটা করতে পারে সেটা হলো যে একটা বড় ইফতারের আয়োজন করে সেখানে কমিউনিটির মানুষজনকে নিয়ে একটা ইফতার মাহফিল। এর বাইরে আসলে সেরকম চিন্তা ভাবনা করাটাও কঠিন। আচ্ছা, তো রমজানের পরপরই ঈদ চলে আসলো, আমাদের ঈদ। ঈদকে নিয়ে আর একটু বড় আকারে কিছু করবেন কিনা? ভাই আগামীকালকে বাঁচবো কিনা সেটাই জানি না। সো এত লং টাইম সেইটা চিন্তা তারপরে ভাবনা করে আমাদের আসলে কি হবে? আমি তো আমরা তো ইলন মাস্ক ভবিষ্যতে না তো স্বপ্ন নিয়ে বাঁচি। যে মঙ্গলে আমি ইয়া পাঠাচ্ছি এরপরে আমি নেপচুনে পাঠাবো, এই ধরনের প্ল্যান প্রোগ্রাম করা থাকে না। কারণ দেশের অস্থিরতার মধ্যে অনেক কিছুই ঘটতে পারে। সো সকল ভাবনা থেকে এখন আসলে ভাবনাগুলোকে ছোট করে ফেলতে হয়, যে আমি কতটুকু চিন্তা করতে পারি সেই চিন্তার জায়গাটাকে ছোট করে ফেলি। Right, right. তো আম, কি বলবো, আমার যা নোট করা ছিল মোটামুটি কয়েকটা আপনার সাথে শেয়ার করলাম, আপনি কিছু বললেন। এছাড়া না বলা কথা কি আছে আর একটু? না বলা কথা আসলে তেমন কিছুই নাই, জাস্ট এই কথাটাই বলবো যে ভাই, মারামারি হানাহানি যে যেমনই করো না কেন, হুম, দিন শেষে ওই মার দেওয়ার পরে ওই তার জন্যই রক্ত খোঁজা লাগে আরেক ভাইয়ের, ঠিক আছে? সো আওয়ামী হুম, লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি দল হুম, মত মৈতক্য থাকবেই, এটা স্বাভাবিক। বাট আমাদের আচরণটা যেন ওই লেভেলে না যায় যেন আমরা অন্য কাউকে কষ্ট দিয়ে ফেলি। হুম। definitely. প্রত্যেকটা সরকারের সময়ই কোনো না কোনো ঝামেলা থাকে। সবাই আসলে চেষ্টা করে যে নিজের আয়ত্তে রেখে ক্ষমতার প্রয়োগ। সো আমরা এই ক্ষমতার প্রয়োগ থেকে বের হয়ে আসি। এটা 2024 সালের বাংলাদেশ, হুম, এখন ডিজিটাল যুগ। সো এই 2024 সালের বাংলাদেশে এসে যদি আমরা এখনো 1932 সাল 33 সালের চিন্তা ভাবনায় থাকি, সেটা বোকামি। আমাদের মেহেরপুর জেলাতে এখনো কোনো শিল্প উদ্যোক্তা নাই, শিল্প ইন্ডাস্ট্রি নাই, কোনো কিছু নাই। আমরা যদি সেই দিকে ডেডিকেটেড হওয়ার চিন্তা করি, একটা সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারি, সেটাই হলো উত্তম। আমরা রাজনীতি নিয়ে যতটা মাথা ঘামাই তার থেকে সমাজ নিয়ে যদি মাথা ঘামাইতে পারি তাহলে সমাজের উন্নয়ন হয়। আর ঠিক। সমাজের উন্নয়ন হলে দেশের উন্নয়ন এমনিই হয়। সো আমরা সমাজ নিয়ে মাথা ঘামাই কম, আর রাজনীতি নিয়ে মাথা ঘামাই বেশি। তা হ্যাঁ। আমরা তাহলে প্রান্তিক জায়গা থেকে অনেক পিছিয়ে আছি বলা যায়। না, প্রান্তিক জায়গা থেকে পিছায় থাকবো কেন? আমার এলাকাতে যে পরিমাণ খাদ্যশস্যের উৎপাদন হয়, যেভাবে সবজি হয়, যে ধরনের আমি সেটা বলছিলাম যে কৃষকের কৃষিকাজের কান্না কেউ ফসল বুঝলো না। হয়, এটা অন্য জায়গা থেকে আমরা অনেক ভালো আছি। না, কৃষকের কান্না কেউ বুঝলো না। বিএনপি না না, আওয়ামী কৃষকের লীগ নিয়ে কান্নায় তোমাকে পুরো বুঝতে হবে। 31 দফা নিয়ে দফা রফা করছে। না না, আমি এই রাজনৈতিক কোনো এই আলোচনা এখানে করব না। বা- আমি তোমাকে জাস্ট একটা জিনিস বলি, কৃষকের কান্না এটা সারা জীবন থাকবেই। তোমার বিশ্ব বাজারে সবকিছুর দাম বাড়ছে। তোমার ডিজেল ছিল আগে ছিল 65 টাকা, পরে 76 টাকা, এখন 109 টাকা। তো তোমার তামাকের জন্য ম্যাক্সিমাম আমরা সার ঘরের পাচ্ছি দিকে, না। গতকালকে প্রথম আলো নিউজ করলো সাইদ ভাই যে এটা হতেই পারে কারণ দেশের অস্থিরতার পর্যায়ে থাকলে তখন মনে করো যে নতুন একটা সরকার যখন আসে তখন এগুলোকে অ্যাকোমোডেট করতে পারে না। তবে হ্যাঁ, এটা বলবো যে এক প্রকার ব্যর্থতা, কিন্তু এই ব্যর্থতার দায়িত্ব তো আর ওইভাবে কাউকে দেওয়া যাবে না। হ্যাঁ, সো ব্যর্থতার দায়িত্ব আমাদের সকলের, যে আমরা আসলে সমবন্টনটা করতে পারি না। আর সারের পিছনে আরেকটা বড় যে ঝামেলাটা হয়ে গেছে যে তোমার টোবাকো কোম্পানিগুলো আগে সার তারা প্রোভাইড করতো, এখন সরকারের সারের উপরে ডিপেন্ডেন্স বেড়ে গেছে। এখানে একটা অতিরিক্ত সারের যোগান তৈরি হয়েছে। আর এলসি খুলতে পারে নাই, বিগত সময়ে ডলার ঘাটতি থাকার জন্য এলসি গুলো খুলতে পারে নাই। এই ইন্টার্ম গভর্নমেন্ট আসার পরও আরেকটু প্রবলেম হয়েছে। হুম হুম হুম। আর আর আমি কৃষক, আমি আপনি আরেকটু যদি কিছু বলতেন যে হ্যাঁ, এই, জেলা কমিউনিটি ক্লাবটাকে কিভাবে আরেকটু মানে বড় আঙ্গিকে সাজানো যায়। কারণ আপনারা একটা প্রফেশনাল জবে আছেন, কেউ বিজনেস করছে, স্টুডেন্ট আছে, আবার অনেক স্টুডেন্ট আছে যারা ঢাকাতে স্ট্রাগল করছে কোনো যাওয়ার জন্য বা ছড়াই ছিটায় আছে। তাদেরকে আরেকটু কি যে পরিবর্তনে মেহেরপুর এবং কমিউনিটি ক্লাব একটু তাদেরকে কাজের ব্যবস্থা দিয়ে আহ, তাদেরকে সব একই ছায়াতলে নেওয়া যায় তো কিনা?
এখন কাজের ব্যবস্থা করে দিব, তোমার কাজের ব্যবস্থা করে দিলাম, তুমি 2 দিন পরে আমার মান সম্মান রাখলে না, তো তোমার কাজের দায়িত্ব আমি কিভাবে নিব ভাই? এটা একটা তো প্রমিসিং এই ধরনের বিপদে আমি অনেক পড়ছি। আমার মনে হয় আমি যে পরিমাণ মানুষকে চাকরি দেওয়ার চেষ্টা করছি, খুব কম মানুষই আছে। হ্যাঁ, সো আমার জেলার মানুষ একটু মানে ওই যে বললাম না এটা যে কিন্তু আমি সুফলা আমি সুফলা বাংলাদেশ, 2014-তে আপনার সাথে ছিলাম, তখন আমি দেখছি অনেক বড় আকারে আপনার একটা সো এটাও চেষ্টা করেছি। চাকরির ব্যবস্থা রুজি রোজগার আল্লাহই করে দেয়, সবার চাকরির ব্যবস্থা সব ধরনের ভাবে হবে। আর জেলা কমিউনিটি ক্লাব গড়ে উঠছে, এটা আসলে কামলাদের জায়গা আমি বলি। এখানে আমলাদের সংখ্যা খুব সীমিত, নাই বললেই চলে, 2-1 জন ছাড়া এখানে সবাই কামলা, কেউ চাকরি করে কেউ ব্যবসা করে। ঠিক আছে, তো সকল কামলা ভাইরা মিলেই আমরা আসলে আমাদের মধ্যে মনের মিল আছে, যে কারণে আমরা উদ্যোগ নিয়ে যাই, প্রোগ্রাম করি, এরপরে হয়তো ভালো কিছু হবে। হ্যাঁ। তো আমি আপনার হাজারো ব্যস্ততার ভিতরে একটু সময় দিচ্ছেন, আমি আর বেশি সময় নিব না, সেটা শেষ করব। আর নৌ ভ্রমণের এই আয়োজন নিয়ে অন্য কোনো মেসেজ আছে কিনা সাধারণ আমাদের মেহেরপুর জেলা না, অবশ্যই যারা আছে? প্রত্যেকটা প্রোগ্রামের একটা মেসেজ থাকে। নৌ ভ্রমণের মেসেজটা হলো যে এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে হুম। মানুষ আসলে বলবো যে পাজেল হয়ে গেছে এক প্রকার। সো তার মধ্যে থেকে সকল অস্থিরতা দূর করে একটা দিনকে উপভোগ করে আবার পুনরায় কাজে নিয়োজিত করতে পারলে মানুষ একটু ভালো রিফ্রেশমেন্ট। বোধ করবে। এক্স্যাক্টলি সেই ব্যাপারটাই সেরকম। সো এই লাইভের মাধ্যমে আমি সবাইকে বলবো যে সবাই আসেন, যারা ঢাকাতে আছেন। আমরা সবাই ঘুরি, আমরা হয়তো অনেককেই ফোন করতে পারি না, এই জন্য আমাদেরও যেমন মন খারাপ হয় যে তারা প্রোগ্রাম করতেছে আমাকে ফোন করলো না, জানালো না, একটা অভিমান থাকে। এখানে এটা অনেক আপনার কারণে হয়ে ওঠে না, একবার সে বলছি। এই অভিমানটা করার সুযোগ। সো আপনারা যারা এখনো ফোন করেন নাই, সবাই আসেন, যুক্ত হন, আমরা একটা দিনকে উপভোগ করি। গ্রেট, ফাইন। তো আমি আপনাকে এবং টোটাল যে টিম যেটা আছে, মাসুদ রেজা আহ্বায়ক, প্রোগ্রাম আহ্বায়ক কমিটির উনি আছেন, এবং ওনারা সহ আপনারা সুন্দরভাবে সাজান, আমিও অ্যাড হব। এবং আমরা যারা মেহেরপুরে আছি বা গাংনীতে আছি, যতটুকু সম্ভব। আরেকটা পয়েন্ট হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের মেহেরপুরের যে কমিটি করা হলো বা নাগরিক কমিটি, এই কয়েকজন স্টুডেন্টও কিন্তু ঢাকাতে আছে। ওদের সাথে কি কোনো আলাপ হয়েছে নাকি আমি পার্সোনালি? আসলে একটু ফোন কলে ব্যস্ত হয়ে যাব, আমি এর মধ্যেই ইয়ে হয়ে যাব। সো সকল বিষয় নিয়ে তো আলোচনা হলো, আমি জাস্ট হুম। এটাই বলবো যে আমরা প্রোগ্রামকে কেন্দ্র করে এখন চিন্তা ভাবনা করছি। তো সো হুম। প্রোগ্রামটাকে কিভাবে সফল করা যায় সেটা এখন গ্রেট। আমাদের ভাবনা। ওকে, ফাইন। পরবর্তীতে আমি যুক্ত হয়ে ইনশাল্লাহ সব বিষয়ে আলোচনা করবো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। সবাইকে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ। জানাচ্ছি। এবং ধন্যবাদ শুধু না, আপনি একটু সবাইকে ইনভাইট করেন পার্সোনালি এবং ভার্চুয়ালি, যাতে সবাই অ্যাড হতে পারে। এবং একটা দিন অন্তত আমরা রোজা এবং শবে বরাতকে সামনে নিয়েও 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কে সাথে নিয়ে অনেক একটা ফেস্টিভ মোডে এনজয় করি। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভাইয়া। আল্লাহ ওকে, হাফিজ। হ্যাঁ। ধন্যবাদ সবাই।